হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ ফারহান হোসেন। তো আজকের এই ভিডিও লেকচারে আমরা ট্রানজ্যাকশন নিয়ে আলোচনা করব ডিবিএমএস এ। তো চলুন শুরু করা যাক। তো আপনারা অনেকেই এসকিউএল শেখার আগ্রহ দেখিয়েছেন, আমাকে ইনবক্সও করেছেন। তো সেই ক্ষেত্রে বলে রাখি যে আমি রিসেন্টলি একটা বই লিখেছি মাইএসকিউএলের উপরে, যেখানে এসকিউএলের খুঁটিনাটির যাবতীয় যা যা আছে সব কিছুই আমার এই বইতে কভার করা হয়েছে। বইটির নাম হচ্ছে বাংলায় মাইএসকিউএল। তো আপনি যদি বইটা আপনাদেরকে একটু দেখাই, যে বইতে প্রতিটা টপিকের সাথে এক একটা করে এক্সাম্পল দেওয়া আছে, এবং আমার টিউটোরিয়ালে আমি যেমন ছোট ছোট টেবিল ইউজ করি, এখানেও খুব ছোট ছোট টেবিল ইউজ করে আপনাদের প্রত্যেকটা টপিকে বিস্তারিত আলোচনা করা হয়েছে উইথ এক্সাম্পল। তো আপনাদের কারো যদি এসকিউএল নিয়ে শেখার আগ্রহ থাকে, বা আপনারা যারা একাডেমিকে আছেন, একাডেমিকে অবশ্যই আপনাদের এই কোর্সটি রয়েছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, সেখানেও কিন্তু আপনাদের এসকিউএল থেকে অনেক কোশ্চেন থাকে এক্সামে। ওকে, তো আপনারা যদি এই কোশ্চেনগুলো দেখেন, এই বইতে যে এক্সাম্পলগুলো সেট করা আছে, এই এক্সাম্পলগুলো যদি আপনারা বুঝে করেন, তাহলে ডেফিনেটলি আপনারা একাডেমিকেও ভালো রেজাল্ট করবেন। এছাড়া যখন আপনারা জবে ডেটা সেক্টরে আসবেন, লাইক ডেটা অ্যানালিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার, এই ধরনের জবগুলোতে যখন আসবেন, যখন ডেটা নিয়ে কাজ করবেন, তখন ডেফিনেটলি আপনাকে এই এসকিউএল জানতে হবে। তো সুতরাং যদি আপনাদের এসকিউএল শেখার আগ্রহ থাকে, তাহলে আপনারা চাইলে আমার এই বইটি ফলো করতে পারেন। এছাড়াও বিভিন্ন প্রজেক্ট তৈরিতেও কিন্তু এসকিউএল এখন ম্যান্ডেটরি। ওকে, তো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি যদি আপনাদের এসকিউএল নলেজটা থাকে, তাহলে অবশ্যই আপনারা চাকরিতে বেনিফিট পাবেন। ওকে, তো বইয়ের যে মূল্য সেটি হচ্ছে 298 টাকা, কিন্তু এই মুহূর্তে বইটিতে 25% ডিসকাউন্ট চলতেছে, অর্থাৎ আপনারা বইটি পাচ্ছেন অনলি 225 টাকায়, শুধুমাত্র যারা আমার মাধ্যমে বইটি ক্রয় করবেন। এখন বইটি ক্রয় করার জন্য আমি ডেসক্রিপশনে আমার ফেসবুকে পেজ এবং একটি মোবাইল নম্বর দিয়ে দিব। আপনারা চাইলে মোবাইল নম্বরে কন্ট্যাক্ট করেও বইটি অর্ডার করতে পারেন, অথবা ফেসবুক পেজে গিয়ে আমাকে ইনবক্স করলেও হবে। বইটির জন্য কোনো ডেলিভারি চার্জ নেওয়া হবে না, এবং সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি। ওকে, তো যাদের বইটি প্রয়োজন তারা অবশ্যই ডেসক্রিপশনে গিয়ে ওই ডেসক্রিপশনে দেওয়া মোবাইল নম্বর অথবা আমার যে ফেসবুক পেজ আছে সেখানে গিয়েও আমাকে ইনবক্স করলে হবে, অথবা আমার যে ইমেল অ্যাড্রেসটা আছে এখানে, এই ইমেইলেও মেইল করলেও হবে। ওকে, ট্রানজ্যাকশন বলতে কি বোঝায় এখানে লেখা আছে দেখুন, এ সেট অফ লজিক্যালি রিলেটেড অপারেশনস ইজ নোন অ্যাজ ট্রানজ্যাকশন। ঠিক আছে, এ সেট অফ লজিক্যালি রিলেটেড অপারেশনস ইজ নোন অ্যাজ ট্রানজ্যাকশন। দ্য মেইন অপারেশনস অফ এ ট্রানজ্যাকশন আর রিড এবং রাইট। ওকে, তো রিড বলতে আসলে কি বোঝায়? রিড অপারেশন reads the value of a from the database and store it in a buffer in the main memory. আচ্ছা, রাইট অপারেশন কি বলতেছে? রাইট অপারেশন রাইটস দ্য ভ্যালু ব্যাক টু দ্য ডেটাবেস ফ্রম দ্য বাফার। ওকে, আচ্ছা, তো আমরা এখানে যেটা বুঝলাম যে ট্রানজ্যাকশন আসলে দুই ধরনের, একটা হচ্ছে রিড, আরেকটা হচ্ছে রাইট। তো রিড এবং রাইট কিভাবে কাজ করতেছে সেটা বোঝার জন্য আমরা রিয়েল লাইফের একটা এক্সাম্পল চিন্তা করি। ওকে, তো দেখুন, আমরা বিভিন্ন ধরনের লেনদেনের অ্যাপস ব্যবহার করি না? তো আমরা যদি এই লেনদেনের অ্যাপস সম্পর্কে যদি একটা এক্সাম্পল সেট করি, একটা সিনারিও যদি তৈরি করি, তাহলে এই ট্রানজ্যাকশনটা বুঝতে একটু সুবিধা হবে ডিবিএমএসের। ওকে, রিড আর রাইট। তো ধরেন আমাদের কাছে দুজন পার্সন আছে। হ্যাঁ, আমাদের কাছে দুজন পার্সন আছে, এই পার্সনটার নাম দিচ্ছি হচ্ছে এ, এবং আরেকজন পার্সন আছে, এই পার্সনটার নাম দিচ্ছি হচ্ছে বি, এবং এনারা দুইজনই লেনদেনের যে অ্যাপস আছে সেটা ব্যবহার করে। এখন লেনদেনের অ্যাপসে আমরা কি কি করতে পারি? আমরা ক্যাশ ইন, ক্যাশ আউট, সেন্ড মানি, মোবাইল রিচার্জ, তাই না, এই ধরনের কার্যক্রম করতে পারি। তো একটা জিনিস চিন্তা করুন, আমরা এই যে লেনদেন অ্যাপসের মাধ্যমে, হ্যাঁ, লেনদেন অ্যাপসের মাধ্যমে আমরা যেই কার্যক্রমগুলো করে থাকি, তাই না, বা যেই ট্রানজ্যাকশন করে থাকি, যেই লেনদেন করে থাকি, এই লেনদেন তো কোম্পানিগুলো কোথাও না কোথাও স্টোর করে রাখে, তাই না? এই যে আমাদের যে লেনদেন, এই লেনদেনগুলো ওনারা কোথাও না কোথাও তো স্টোর করে রাখে, তাই না? তো কোথায় স্টোর করে রাখে? ডেটাবেসে। ঠিক আছে, ডেটাবেসে। তো আমরা এই অ্যাপসের মাধ্যমে, এই লেনদেন অ্যাপসের মাধ্যমে যাই কিছু করি না কেন, সব কিছুই আমাদের স্টোর হয় কোথায়? ডেটাবেসে। ওকে, এবং ডেটাবেসে কোনো কিছু স্টোর হওয়া মানে হচ্ছে ডেটাবেসের মধ্যে কোনো একটা টেবিলে স্টোর হওয়া, তাই না? এক বা একাধিক টেবিলে স্টোর হওয়া। তো ধরলাম আমাদের ডেটাবেসে একটা টেবিল আছে, যেখানে এই টেবিলটার নাম আমি ধরলাম হচ্ছে ব্যালেন্স, এবং এই ব্যালেন্স টেবিলের দুইটা কলাম আছে। এখানে থাকবে হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, যেটাকে আমি বলতেছি এসি, আর থাকবে হচ্ছে ব্যালেন্স কলাম। ঠিক আছে, মানে ব্যালেন্স টেবিলে মানে ডেটাবেসে ব্যালেন্স নামে একটা টেবিল আছে, যেই টেবিলটাতে দুইটা কলাম আছে, একটা হচ্ছে অ্যাকাউন্ট, একটা হচ্ছে ব্যালেন্স। তো অ্যাকাউন্ট কি, যে ধরলাম এখানে এ পার্সন যে আছে, এর অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 01। ঠিক আছে, এই অ্যাকাউন্টটা কিসের অ্যাকাউন্ট? এই লেনদেন অ্যাপসের অ্যাকাউন্ট। ওকে, এই লেনদেন অ্যাপসের অ্যাকাউন্ট নাম্বার, তো ধরলাম যে 01।
বা এখানে তার মোবাইল নম্বরও হতে পারে, ঠিক আছে, বা এটা ধরেন মোবাইল নাম্বার 01 দিয়ে তার হচ্ছে মোবাইল নাম্বার, ঠিক আছে। তাহলে এই 01 দিয়ে যে উনি যে অ্যাপসে লগ ইন করছে, তাই না, ওনার মোবাইল নম্বর দিয়ে, আমরা জানি যে আমাদের লেনদেন অ্যাপসগুলো কী কী বাংলাদেশে আছে, যেমন বিকাশ, নগদ, রকেট, রূপাই, তাই না, এই ক্যাটাগরি যেই লেনদেন যে অ্যাপসগুলো আছে যাদের মাধ্যমে আমরা এই ধরনের ট্রানজ্যাকশন করে থাকি বা লেনদেন করে থাকি। ওকে, তো আমরা এই অ্যাপসগুলো ব্যবহার করতে গেলে আমাদের মোবাইল নাম্বার দিয়ে হচ্ছে আমাদেরকে লগ ইন করতে হয়, তাই না, বা এখানে রেজিস্ট্রেশন করতে হবে, রাইট। তো এখানে ধরলাম 01টা হচ্ছে এই ব্যক্তির মোবাইল নাম্বার, কথার কথা জাস্ট, হ্যাঁ, এবং এর জন্য একটা ব্যালেন্স থাকবে। তো আমরা ধরে নিচ্ছি আমাদের এই 01 যে ব্যক্তিটা আছে বা যে অ্যাকাউন্টটা আছে এর ব্যালেন্স হচ্ছে 50 টাকা, ঠিক আছে। এর মানে কি, মানে তার অ্যাকাউন্টে 50 টাকা আছে ব্যালেন্স, ওকে। আর বির জন্যে ধরলাম বির অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 02 বা মোবাইল নাম্বার হচ্ছে 02, এবং ধরলাম তার ব্যালেন্স আছে হচ্ছে 300 টাকা, ঠিক আছে। আচ্ছা, তো এই ডেটাবেজে লেখার কারণ কি, যে দেখেন আপনি আমরা যখন হচ্ছে আমাদের অ্যাপস থেকে যখন ব্যালেন্স চেক করি, তাই না, আমরা একটা ব্যালেন্স চেক করি না, আমাদের সবার অ্যাপসে ব্যালেন্স চেক করার একটা অপশন আছে না, তো ওইখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ব্যালেন্স দেখতে পাই না, তাই তো। তো এখানে ডেটাবেজে ব্যালেন্স টেবিলটা নেওয়ার উদ্দেশ্য কি, যে ধরেন এখানে এ পারসন, হ্যাঁ, যার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে বা মোবাইল নম্বর হচ্ছে 01, উনি যদি ওনার মোবাইল অ্যাপসে ঢুকে, হ্যাঁ, যদি উনি ব্যালেন্স চেক করে, তাহলে ওনার জন্য সিনারিওটা কীরকম হবে বলেন তো, এরকম হবে। ও সরি, এখানে এ হবে না, এখানে হবে হচ্ছে ব্যালেন্স। আর মানে হচ্ছে রিড, মানে কি উনি অ্যাপসের থেকে ব্যালেন্সকে রিড করতেছে, ঠিক আছে। এবং উনি যখন অ্যাপসে ব্যালেন্সে ক্লিক করবে তখন আলটিমেটলি ওনার ব্যালেন্সটা কোথা থেকে শো হচ্ছে, ডেটাবেস থেকে, তাই না, কারণ ডেটাবেস থেকে ওনার ব্যালেন্সটা রিড হচ্ছে। তার মানে এ পারসন যদি ওনার মোবাইল অ্যাপসে লগ ইন করে যদি ব্যালেন্স চেক করে, তার মানে আলটিমেটলি ওনাকে 50 দেখাবে, কারণ ওনার ব্যালেন্স কত, 50, এবং এটা কোথায় আছে, ডেটাবেজে আছে, তাই না। তাহলে যদি এখানে আমি বলি যে উনি আসলে ব্যালেন্স অ্যাপসের থেকে দেখতেছে, ঠিক আছে, কিন্তু এটা ডেটাবেস থেকে কি করতেছে, রিড করতেছে, ওনার ব্যালেন্সটা ডেটাবেস থেকে রিড করে দেন ওনার মোবাইল যে অ্যাপ্লিকেশন আছে সেইখানে শো করতেছে, তাই না। তার মানে আর ব্যালেন্স এ কাস্টমারের জন্যে কি হবে, 50, ঠিক আছে। আর এর কাজকে আর মানে হচ্ছে রিডকে আমি সংক্ষেপে আর লিখছি, ওকে। আচ্ছা, তো সিমিলারলি যদি বি পারসন তার মোবাইল অ্যাপসে লগ ইন করে যদি ব্যালেন্স দেখতে চায়, তাহলে তার জন্য এটা কি হবে, আর এখানে কি হবে, ব্যালেন্স, মানে সে কি চেক করতেছে, ব্যালেন্স চেক করতেছে না, আর ব্যালেন্স, তাহলে এর জন্য কি হবে 300, তাই না। কারণ আমরা ডেটাবেসে দেখতে পাচ্ছি যে পার্সন বির যার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 02 তার ব্যালেন্স কত, 300, আর পার্সন এ যার অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 01 তার ব্যালেন্স কত, 50। তাইলে তারা যখন অ্যাপসের থেকে হচ্ছে ব্যালেন্স চেক করতেছে, আলটিমেটলি তারা ডেটাবেস থেকে ডেটাকে রিড করতেছে, তাই না, রিড করতেছে কিন্তু। সো ডেটাবেস থেকে আসলে ইম্প্যাক্টটা অ্যাপ্লিকেশনে যাচ্ছে, তাই না, যখন সে ব্যালেন্সে ক্লিক করতেছে, তার মানে সে 50 দেখতে পাচ্ছে, এ হচ্ছে 300 দেখতে পাচ্ছে, এরকম করে বাকি যারা আছে সবাই সবার ব্যালেন্স দেখতে পাচ্ছে। তার মানে আমরা এটা যেটা বুঝলাম যে আমরা যে অ্যাপস ব্যবহার করি ওইটার সাথে ডেটাবেসের ডিরেক্টলি একটা সম্পর্ক রয়েছে, এবং অ্যাপসের মাধ্যমে আমরা যে লেনদেনগুলো করে থাকি সেই লেনদেনগুলো ডেটাবেসে স্টোর হচ্ছে, এবং অ্যাপসে আমরা যে ইনফরমেশনগুলো শুধু শো করতেছি, মানে আমরা দেখতেছি, তার মানে কি সেইগুলো ডেটাবেস থেকেই কিন্তু রিড হয়ে অ্যাপ্লিকেশনে যাচ্ছে, তাই না, বা আমরা অ্যাপ্লিকেশনে দেখতে পাচ্ছি, ওকে। সো এই জন্য হচ্ছে আমরা এখানে রিড ইউজ করলাম। এখন ধরেন এই বি পারসন এ পারসনকে 50 টাকা সেন্ড মানি করছে, ঠিক আছে, তাহলে এর ব্যালেন্স কত ছিল, 300, তার মানে বি এ কে 50 টাকা সেন্ড মানি করছে, তাহলে জিনিসটা কেমন হচ্ছে, রাইট হচ্ছে না। কি রাইট হবে বলেন তো, ব্যালেন্স রাইট হবে, তাই না। কেন ব্যালেন্স রাইট হবে, কারণ 50 টাকা যদি ও সেন্ড মানি করে দেয় একে, তাহলে ওর ব্যালেন্স কি 300 টাকা থাকবে না, ওর ব্যালেন্স তো 300 থেকে 50 বিয়োগ হয়ে যাবে না, দেন এখানে কি আসবে 250, তাই না। তার মানে কি ওর ব্যালেন্সটা চেঞ্জ হয়ে যাচ্ছে না, এখানে অ্যারিথমেটিক যে অপারেশনটা সেটা কিন্তু হচ্ছে, তাই না, প্লাস মাইনাস যেটা, তাই না। তার মানে ও যখন সেন্ড মানি করলো তাহলে ওর ব্যালেন্স কি 300 থাকবে না, তার মানে ওর ব্যালেন্স কি রাইট হয়ে যাবে, তাই না। তাহলে ওর ব্যালেন্স রাইট হয়ে 300 থেকে 50 টাকা বাদ হয়ে ওর নতুন ব্যালেন্স কি হবে, 250। এখন এই নতুন যে ব্যালেন্সটা হইলো এইটার ইম্প্যাক্ট তো ডেফিনেটলি ডেটাবেজে আসতে হবে, তাই না। সেইটাতে একটু পরে যাইতেছি, আগে হচ্ছে আপনারা রিড রাইডের অপারেশনটা একটু বুঝেন। আচ্ছা, তো এখন একটা জিনিস খেয়াল করেন, ও যদি বি যদি এ কে 50 টাকা যদি সেন্ড মানি করে দেয়, তাহলে এর যে ব্যালেন্স সেটা বেড়ে যাবে না, তাহলে এর ব্যালেন্স কি হবে, এর ব্যালেন্সে তো চেঞ্জ হবে, তাহলে চেঞ্জ হওয়াটাকে আমি বলতেছি হচ্ছে রাইট, মানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, তাহলে চেঞ্জ হয়ে কি হচ্ছে
50 প্লাস 50 হচ্ছে না, এ 50 টাকা দিছে, তার মানে ব্যালেন্স কত আসবে? ব্যালেন্স আসবে হচ্ছে 100। তার মানে এখন এর ব্যালেন্স কত? 100, এবং এই 100ও তো চেঞ্জ হবে কোথায়? ডেটাবেজে, তাই না? এই যে এখানে। তাহলে একটা জিনিস খেয়াল করুন, ডেটাবেজে কিন্তু এখনও চেঞ্জ হয় নাই। এখন এই চেঞ্জের সিনারিওটা কীভাবে হবে সেটা আমরা এখন আবার সংজ্ঞাতে ব্যাক করব। তো আমার মেইন উদ্দেশ্য এতক্ষণ পর্যন্ত রিড এবং রাইট বোঝানো। হ্যাঁ, তো আপনি যখন কোনো কিছু রিড করতেছেন ডেটাবেস থেকে, মানে কোনো কিছু শো করতেছেন, বা ডেটাবেস থেকে যখন কোনো কিছু চেক করতেছেন, তখন সেটা হচ্ছে রিড। আর যখন আপনি কোনো কিছু চেঞ্জ করতেছেন তখন সেটা হচ্ছে রাইট। এটা আরেকটা যদি এক্সাম্পল দিই, যে দেখেন আমরা যখন লগ ইন করি আমরা কি পাসওয়ার্ড দিই না? পাসওয়ার্ড দিত, তাই না? তার মানে এই যে অথেন্টিকেশন যেটা ভেরিফাই হয় আমাদের পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা, ওই ম্যাচটা কই থেকে করে? অবশ্যই ডেটাবেস থেকে, তাই না? তো আমার ডেটাবেসে আমাদের পাসওয়ার্ডটা স্টোর করা আছে, যেখানেও ম্যাচ করে যে আপনি যেই পাসওয়ার্ড দিচ্ছেন আর ডেটাবেসে যেই পাসওয়ার্ড আছে সেম আছে কিনা। তার মানে কি রিড হচ্ছে, তাই না? আপনার কাছে যদি মনে হয় যে না আপনি যে পাসওয়ার্ডটা দিচ্ছেন এটা এখন চেঞ্জ করে ফেলবেন, তার মানে কি আপনি রাইট করতেছেন, ডেটাবেসে রাইট করতেছেন অ্যাপসের মাধ্যমে, তাই না? সো এইটাই, আর কিচ্ছু না। সিমিলারলি এইখানে আমি যে সিনারিও দেখালাম এটা আরও কিছু ক্ষেত্রে হইতে পারে, যেমন হচ্ছে মোবাইল রিচার্জ করলে, তাই না? তারপরে হচ্ছে আপনার সেন্ড মানি তো দেখলাম, ক্যাশ আউট করলে, ক্যাশ ইন করলে, এই যে যেই চেঞ্জেসগুলো অ্যাপসের মাধ্যমে হোক, এটা জাস্ট হচ্ছে একটা এক্সাম্পল দিলাম অ্যাপসের মাধ্যমে। আলটিমেটলি ডেটাবেস থেকে ডেটাকে যদি আমরা রিডও করতে, আলটিমেটলি ডেটাবেস থেকে যদি আমরা ডেটাকে রিড করি তাইলে আমরা বলি হচ্ছে রিড, আর যদি ডেটাবেসে কোনো কিছু চেঞ্জ করতে চাই তাহলে আমরা বলি হচ্ছে রাইট। ওকে, এখন আমরা সংখ্যাতে একটু ব্যাক করি, যে রিড কি বলতেছে, যে রিড অপারেশন রিডস দ্য ভ্যালু অফ এ। অফ এ বলতে কি বোঝাচ্ছে? এখানে ব্যালেন্স, আমার জন্য কিন্তু ব্যালেন্স, আমি এখানে ব্যালেন্স দেখাচ্ছি না। তার মানে রিড অপারেশন রিডস দ্য ভ্যালু অফ ব্যালেন্স ফ্রম দ্য ডেটাবেস। কই থেকে ব্যালেন্সটা কই থেকে রিড করছি? ডেটাবেস থেকে না? ডেটাবেস। অ্যান্ড স্টোর ইট ইন এ বাফার ইন দ্য মেইন মেমোরি। এখন চলেন এই যে লাস্টের যেই পোর্শনটা এইটা একটু বোঝা যাক। প্রথমটুকু তো আমরা বুঝে ফেলেছি, তাই না? যে রিডস দ্য ভ্যালু অফ এ, আমাদের জন্য এ হচ্ছে কোনটা? আমাদের জন্য এ হচ্ছে ব্যালেন্স, আমরা ব্যালেন্স রিড করছি, তাই না? ফ্রম দ্য ডেটাবেস, কই থেকে রিড করছি? ডেটাবেস থেকে, তাই না? আচ্ছা, তাহলে এরপরে কি বলতেছে? অ্যান্ড স্টোর ইট ইন এ বাফার ইন দ্য মেইন মেমোরি। এটা কিভাবে বলতেছে? যে দেখেন আপনার কাছে এখানে যে ডেটাবেসটা ছিল, রিড অপারেশন বলতেছে যে ডেটাবেস থেকে ডেটাকে রিড করে ও হচ্ছে মেইন মেমোরিতে একটা বাফারে স্টোর করে। তাহলে মেইন মেমোরি কি? র্যাম, তাই না? তাহলে র্যামের একটা স্পেসকে বলতেছে হচ্ছে বাফার। হ্যাঁ, র্যামের একটা স্পেসকে আমি বলতেছি হচ্ছে বাফার। তাহলে ধরেন এটা হচ্ছে বাফার, বাফার বা লোকাল বাফার। হ্যাঁ, ও কি করতেছে? ডেটাবেস থেকে ডেটাকে রিড করে এনে এই বাফারে রাখতেছে। তার মানে আপনি যখন ব্যালেন্সকে রিড করতেছেন ডেটাবেস থেকে রিড করে এনেও কোথায় রাখতেছে? মেইন মেমোরির একটা বাফারে, লোকাল বাফারে। বাফারটা একটা স্পেস ধরে নেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে রিডের কাজ কি? যে ডেটাবেস থেকে ডেটাকে রিড করে এনে মেইন মেমোরিতে একটা বাফারে রাখতেছে। এখন রাইটের কাজ কি? রাইট কি বলতেছে? রাইট অপারেশন রাইটস দ্য ভ্যালু ব্যাক টু দ্য ডেটাবেস ফ্রম দ্য বাফার। তার মানে আপনি এখানে যে চেঞ্জ করছেন, আপনার যে ব্যালেন্স যে পরিবর্তন হচ্ছে, তাই না? এখানে যে লজিকটা অ্যাপ্লাই হচ্ছে, তাই না? প্লাস মাইনাসের লজিক, তাই না? এখান থেকে মাইনাস হচ্ছে, এখানে প্লাস হচ্ছে, তাই না? যে অ্যারিথমেটিক যে অপারেশনগুলো হচ্ছে এখানে, তো এই চেঞ্জেসগুলা ডিরেক্টলি ডেটাবেসে হবে না, এই চেঞ্জেসগুলো প্রথমে বাফারে হবে। সো ও কি বলতেছে? যে আপনি যে চেঞ্জেসগুলো এখানে করতেছেন ডেটাবেসের সাথে, ওগুলো আগে বাফারে চেঞ্জ হবে, দেন বাফার থেকে কোথায় ইম্প্যাক্টটা ফেলাবে? ডেটাবেসে। এটা এখানে বলতেছে, দেখুন, রাইট অপারেশন রাইটস দ্য ভ্যালু ব্যাক টু দ্য ডেটাবেস ফ্রম দ্য বাফার। ক্লিয়ার? এখন একটা ব্যাপার আছে এখানে, দেখেন আপনি ডেটাবেসে যাই কিছু স্টোর করেন না কেন, তাই না? এটা তো একটা স্পেস নিচ্ছে। তো এই ডেটাবেসটা কোথায় আছে? এই ডেটাবেসটা তো ডেফিনেটলি কোনো না কোনো হার্ড ডিস্কে আছে, তাই না? কোনো না কোনো হার্ড ডিস্কে আছে না? তাইলে হার্ড ডিস্কের সাথে কে কানেক্টেড? আসলে হার্ড ডিস্কের সাথে মেইন মেমোরি বা র্যাম কানেক্টেড, তাই না? তার মানে হার্ড ডিস্কের মধ্যে আমরা এখানে আমাদের যেই ডেটাবেসটা স্টোর করে রাখছি সেইখান থেকে আসলে ডেটা রিড হয়ে মেইন মেমোরিতে আসতেছে। মেইন মেমোরির একটা বাফারের মধ্যে থাকে, একটা স্পেসের মধ্যে থাকে। ওকে, সেইখান থেকে হচ্ছে যদি রাইট হয় তাহলে সেই ইম্প্যাক্টটা আবার এই বাফার থেকে হার্ড ডিস্কে ডেটাবেসে গিয়ে পড়ে। এতটুকুই, সিম্পল কনসেপ্ট। ক্লিয়ার? আপনারা যদি এই ট্রানজ্যাকশনটা বুঝে থাকেন, এখন এখানে দুইটা ব্যাপার হইতে পারে, যে ধরেন আমি যখন বি টু এ কে সেন্ড মানি করতেছি তখন যদি আমার ট্রানজ্যাকশন ফেইল হয়, হয়তো, তাই না? অনেক সময় সেন্ড মানি করতে গিয়ে নেটওয়ার্ক ইস্যু থাকতে পারে, তাই না? বিভিন্ন কারণে আমাদের সেন্ড মানি ফেইল হইতে পারে। তাহলে যদি ফেইল হয় তাহলে সেই ক্ষেত্রে এটা কেমনে ম্যানেজ করবে, তাই না?
তো সেই জন্যে আমরা নেক্সট ক্লাসে দেখব হচ্ছে কমিট এবং হচ্ছে রোল ব্যাক নিয়ে। ঠিক আছে, কমিট এবং রোল ব্যাক নিয়ে হচ্ছে আমরা নেক্সট ভিডিও লেকচারে দেখব। কারণ এখানে একটা জিনিস বোঝার আছে যে দেখেন, আমি আবারও বলতেছি যে অ্যাপসে আপনারা যে লেনদেন করেন সেটা ডিরেক্টলি কানেক্ট কার সাথে, ডেটাবেজের সাথে, তাই না? তার মানে সেন্ড মানি করলে যদি আপনার এন্ড থেকে যদি ব্যালেন্সের এখানে এই ক্যালকুলেশনটা হয়ে থাকে এবং সেই সেন্ড মানি যদি ফেইল্ড হয়, তাহলে ডেফিনেটলি এটাকে প্রিভেন্ট করার একটা মেকানিজম আছে, তাই না? কারণ আপনার ডেটাবেজেও তো সেটা আপডেট হতে হবে। এখন সেন্ড মানি যদি ফেইল্ড হয়, তাহলে সেই ক্ষেত্রে ডেটাবেস বুঝবে কেমনে যে আপনার সেন্ড মানি ফেইল্ড হয়েছে, তাই না? তো সেই জন্য হচ্ছে আমাদের দুইটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে কমিট এবং হচ্ছে রোল ব্যাক, যেটা হচ্ছে আমরা নেক্সট ভিডিও লেকচার আলোচনা করব। তো আশা করি আপনারা সবাই ট্রানজ্যাকশন নিয়ে বুঝেছেন। এরপরে যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে আপনারা আমাকে মেইল করতে পারেন, আমি অবশ্যই মেইল ব্যাক করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।